বিএনপির জামায়াত সংঘর্ষে আহত রাশেদ খান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দর্শক দেখতে পাচ্ছেন রাশেদ খানের উপর জামাত নেতা কর্মীরা ভয়াবহ রূপে আক্রমণ করে এবং গুরুতর আহত হয়ে রাশেদ খানের মৃত্যু হয় হসপিটালে। এদিকে রাশেদ খান এনসিপি এবং জামাত দলকে খারাপ ভাষায় গালাগালি করে আক্রমণের শিকার হয়েছে। নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সবাই এক হয়ে রাশেদ খানকে গণধুলাই করে এবং বিএনপি দলের উপর আক্রমণ করে। তবে আমি লক্ষ্য করছি যে গণঅভ্যুত্থানের পরে এনসিপির কতিপয় নেতৃবৃন্দ, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে রাজনৈতিক ভণ্ডামি শুরু করেছে, আর যদি সে কোথাও গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি তাদেরকে বিষোদ্গার করে সন্ত্রাসী হামলায় আহত হয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান। ভাঙচুর করা হয় গাড়ি। সন্ধ্যায় 10 থেকে 12 জন মোটরসাইকেলে এসে চান্দনা চৌরাস্তায় এই হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। জড়িতদের বিচার দাবি করেছেন তারা। জামাত এনসিপিকে গালিগালাজ করে কঠিন বিপদের মুখে গণ অধিকার ছেড়ে আসা রাশেদ খান। দুপুরে গণধুলাইয়ের মুখে রাশেদ খান, বিপদের মুখে বিএনপি সরকার। দুই দলের এমন উত্তেজনার মাঝেই প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খানকে হামলার অভিযোগ উঠেছে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী। সবখানে বেদাতে ছেয়ে গেছে, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। রাশেদ খান এনসিপি এবং জামাত দলকে নিয়ে কটূক্তি করেছিল, গালাগালি করেছিল। আজকে রাশেদ খানের উপর এনসিপি নেতাকর্মীরা আক্রমণ করে। সার্জিস, হাসনাত, নাসিরউদ্দিন পাটোয়ারি সবাই এক হয়ে এই আক্রমণ করে পরিকল্পনার মাধ্যমে। দর্শক শ্রোতা, আপনারা জানেন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সার্জিস, হাসনাতরা অনেক প্রতারিত হচ্ছে, অনেক নির্যাতনের শিকার হচ্ছে। এখন তারা একটি প্রতিবাদ করে এবং এই রাশেদ খান বিপদের মুখে পড়ে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে রাশেদ খানের খারাপ অবস্থা এবং রাজনীতির মধ্যে যে নতুন গোপনে প্রকাশ্যে অনেক ঘটনা ঘটতেছে, সবকিছুই আপনাদের সামনে এক এক করে উন্মোচন করব। তবে আমি লক্ষ্য করছি যে গণঅভ্যুত্থানের পরে এনসিপির কতিপয় নেতৃবৃন্দ, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে রাজনৈতিক ভণ্ডামি শুরু করেছে, আর যদি সে কোথাও গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি তাদেরকে বিষোদ্গার করে, গালিগালাজ করে, মানহানি করে, তাহলে কিন্তু স্থানীয় নেতৃবৃন্দ এবং সংক্ষুব্ধ জনতা তাকে কিন্তু ওই এলাকা ছেড়ে আসতে দিবে না। সিলেটে যে ধরনের ঘটনা ঘটেছে, দেখেন সেখানকার যে স্থানীয় এমপি অত্যন্ত জনপ্রিয়, তিনি কারাগারে থাকা অবস্থায় মেয়র নির্বাচিত হয়েছিলেন, তাকে আপনি গালিগালাজ করে ফিরে আসবেন আর সিলেটের জনতা সেটি মেনে নিবে, এটা হয় না। আমি বলতে চাই যে এনসিপির উচিত এই মুহূর্তে ইতিবাচক রাজনীতি করা। সুতরাং গণঅভ্যুত্থানে আপনি নেতৃত্ব দিয়েছেন, আপনি ভূমিকা রেখেছেন, এই জন্য পরবর্তীতে আপনি যে রাজনৈতিক অপসংস্কৃতি, আপনি যে রাজনৈতিক মাঠকে আপনি গালিগালাজের মাঠে আপনি তৈরি করেছেন, এইটার জন্য ভাই আপনার খেসারত দেয়া লাগবে। দেখেন এনসিপি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে নতুন খণ্ডবস্তের রাজনীতি করছে। আমি তাদেরকে বলবো, গঠনমূলক রাজনীতি করেন। আপনারা জামাতের মস্তিষ্ক দ্বারা এই মুহূর্তে পরিচালিত হচ্ছেন। জামাত অত্যন্ত চালাক এবং ধুরন্ধর একটি রাজনৈতিক দল। তারা নিজেরা দেখবেন বিএনপির স্থানীয় প্রতিনিধি তাদের সাথে আন্তরিকতা বজায় রাখছে এবং যে সময় সংসদ চলে সেই অধিবেশন চলাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বেশ প্রশংসা করে বক্তব্য দেয় এবং অন্যান্য মন্ত্রীদের সাথে সাক্ষাৎ হলে বেশ প্রশংসা করে। আবার মাঠে গিয়ে দেখি যে তারা গণঅভ্যুত্থানের হুমকি দেয় এবং এমনকি এই এনসিপি নেতৃবৃন্দের মাধ্যমে নানানভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের মন্ত্রীদেরকে গালিগালাজ করাচ্ছে। দেখেন এনসিপি বর্তমানে যা করছে এগুলো জামাতের পরামর্শই করছে। এই জন্য জামাত এবং এনসিপিকে বলবো, যদি এইভাবে আপনারা রাজনৈতিক পরিবেশকে নষ্ট করেন তাহলে কিন্তু তার উত্তম জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আপনারা সরকারের নির্বাচিত মন্ত্রীদেরকে আপনারা গালিগালাজ করবেন আর বলবেন যে আমরা কিছু বলতে পারবো না, এটা তো হয় না। সরকারের বিরুদ্ধে জামাত এবং এনসিপির যে কোনো চক্রান্ত সেগুলো শক্তভাবেই মোকাবেলা করা হবে। বাংলাদেশে আওয়ামী লীগের পতন হয়েছে আর দিল্লিতে কবর হয়ে গেছে। আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতিতে ফিরতে পারবে এটি আমি বিশ্বাস করি না। দেখেন যদি শেখ হাসিনা পালিয়ে না যেত সেক্ষেত্রে অন্য কিছু করতে পারতো,
যেহেতু পালিয়ে গেছে, এই পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরা তারা মনোবল হারিয়েছে। আমি বাংলাদেশে এখনো পর্যন্ত যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কর্মীরা আছে তারা কেউ জুলুমের শিকার হচ্ছে? মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন? আমার এই মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, আমি যদি পাল্টা এখন মেরুদণ্ড কারণে ভেঙে দিই, আমার এই ব্যথা কি কমবে? না। ঠিক আমরা এই সহনশীলতা। রাজনীতির মাঠে গুজব সবসময় একটি ভয়ঙ্কর অস্ত্র হিসেবেই কাজ করে। কখনো কখনো একটি পরিকল্পিত গুজব পুরো রাজনৈতিক দৃশ্যপটকে তাসের ঘরের মতো গুঁড়িয়ে দিতে পারে। আবার কখনো সেই গুজবই বুমেরাং হয়ে আঘাত হানে খোদ গুজব রটনাকারীর উপর। ঠিক এমন একটি রাজনৈতিক স্নায়ুযুদ্ধের সাক্ষী এখন বাংলাদেশের রাজনীতি। টার্গেট ছিল সংস্কারের দাবিকে দুর্বল করা, আর হাতিয়ার ছিল জোট ভাঙার প্রোপাগান্ডা। ছক কষা হয়েছিল ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বাধীন জামায়াত ইসলামী এবং হাসনাত আব্দুল্লাদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক কমিটি বা এনসিপির মধ্যে ফাটল ধরানো। চারদিকে অত্যন্ত সুকৌশলে ছড়িয়ে দেয়া হলো একটি খবর, জামায়াত আর এনসিপির মেগা জোট নাকি ভেঙে খান খান হয়ে যাচ্ছে। এই খবর বাতাসে ভাসতেই সরকারি দল বিএনপির অন্দরমহলে রীতিমতো উৎসবের আমেজ শুরু হয়ে গিয়েছিল। দলটির নীতি নির্ধারকরা ভাবতে শুরু করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মাস্টার প্ল্যান বোধহয় এবার শতভাগ সফল। বিরোধী শিবিরের ঐক্য যদি এভাবেই ভেঙে যায় তবে রাজপথের সংস্কার আন্দোলন আর গণভোটের দাবি এমনিতেই মুখ থুবড়ে পড়বে। কিন্তু রাজনীতির হিসাব নিকাশ তো আর এত সোজা নয়। যে ফাটল ধরার আশায় সরকার বুক বেঁধেছিল, বাস্তবে তার ছিটে ফোটাও ঘটল না। উল্টো মাঝপথ থেকে হিসাবের খাতা সম্পূর্ণ পাল্টে গেল। জোট তো ভাঙলই না, বরং জামায়াত এবং এনসিপির এই মেলবন্ধন পরিণত হলো এমন এক ইস্পাত কঠিন মেগা জোটে, যা এখন স্বয়ং তারেক সরকারের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যে পাতা ফাঁদে সরকার বিরোধী দলের আটকাতে চেয়েছিল, সেই ফাঁদ এখন তাদের নিজেদের গলাতেই ফাঁস হয়ে চেপে বসেছে। প্রশ্ন হচ্ছে, বিরোধী শিবিরকে দুর্বল করার এই যে বিশাল গেম প্ল্যান, সেটি কেন এমন শোচনীয়ভাবে ব্যর্থ হলো? আর কেনই বা একটি গুজবকে কেন্দ্র করে পুরো সরকারের ভেতরে এখন রীতিমতো থমথমে অবস্থা বিরাজ করছে? পর্দার আড়ালের আসল খেলাটা বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার যখন দেখল রাজপথের সংস্কার এবং গণভোটের মতো ইস্যুগুলো নিয়ে ডক্টর শফিকুর রহমানের দল এবং হাসনাত আব্দুল্লার এনসিপি কাঁধে কাঁধ মিলিয়ে এক বিশাল জনমত তৈরি করছে, তখন তারা প্রমাদ গণে এই সম্মিলিত চাপ সামাল দেয়া সরকারের জন্য এক প্রকার অসম্ভব হয়ে উঠছিল। আর ঠিক এই দুর্বলতার হাঁকতেই তারেক সরকার অত্যন্ত কৌশলে মাঠে গুজব ছড়িয়ে দেয় যে 11 দলীয় জোট থেকে এনসিপি বেরিয়ে যাচ্ছে। তাদের মূল লক্ষ্য ছিল মাঠে এমন একটি বিভ্রান্তি ছড়ানো যাতে জোটের নেতাদের নিজেদের মধ্যে সন্দেহ আর অবিশ্বাস দানা বাঁধে। তারা ভেবেছিল একবার যদি ভুল বোঝাবুঝির বীজ বপন করা যায় তবে সংস্কারের এই বিশাল আন্দোলন এক নিমিষেই শক্তি হারিয়ে ফেলবে। কিন্তু সরকার একটি বড় জায়গায় হিসাব মেলাতে ভুল করেছিল। তারা অনুধাবন করতে পারেনি যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জোটের সমীকরণ আগের চেয়ে অনেকটাই ভিন্ন। ডক্টর শফিকুর রহমানের দল এবং এনসিপির এই ঐক্যকে শুধু একটি সাধারণ নির্বাচনী জোট হিসেবে দেখলে পুরো চিত্রটি অসম্পূর্ণ থেকে যাবে। একদিকে রয়েছে জামায়াত ইসলামীর মতো একটি দল, যাদের রয়েছে বহু দশকের পুরনো এবং দেশব্যাপী অত্যন্ত মজবুত একটি সাংগঠনিক কাঠামো। চাইলেই এই কাঠামোকে কোনো অপকৌশল দিয়ে টলিয়ে দেওয়া সম্ভব নয়। অন্যদিকে রয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে উঠে আসা এনসিপি। হাসনাত আব্দুল্লাদের মতো তরুণ নেতারা এখন রাজনীতির মাঠে অন্যতম মূল চিন্তাবিদ বা মাস্টার মাইন্ড হিসেবে আবির্ভূত হয়েছেন। মজার ব্যাপার হলো, এনসিপি কোনো একক ব্যক্তির সিদ্ধান্তে চলে না। দলের পলিটিক্যাল কাউন্সিল থেকে সর্বসম্মতিক্রমে সব সিদ্ধান্ত গৃহীত হয়। অর্থাৎ এটি কোনো একক নেতার খামখেয়ালিপনার দল নয়, বরং একদল তুখোর মাস্টার মাইন্ডের সম্মিলিত শক্তির জায়গা। এই দুই দলের রাজনৈতিক ইতিহাস সম্পূর্ণ আলাদা। অনেক ক্ষেত্রে বিভিন্ন ইস্যুতে তাদের মতের অমিল থাকাটাই স্বাভাবিক, কিন্তু তারপরও তারা কেন এক বিন্দুতে এসে মিলেছে? কারণ সংস্কার এবং গণভোটের মতো জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে তাদের লক্ষ্য একেবারে অভিন্ন। আর নির্দিষ্ট ইস্যু ভিত্তিক এই ইস্পাত কঠিন ঐক্যই এখন তারেক রহমানের সবচেয়ে বড় ভয়ের কারণ। ভিন্ন ধারার দুটি শক্তির এমন অভাবনীয় মিলন তারেক সরকারের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা এই সত্য কথাগুলো বলবো, নাম ধরে বলবো। এতে যদি চোখ উঠিয়ে নেন, আরো 1000টা আলী প্রস্তুত আছে চোখ দিয়ে দেওয়ার জন্য। কিন্তু আগামীতে নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলেন কিংবা অন্য কেউ, আমরা আপনাদের সাথে আপনাদের ওই ভয়ে, রডের ভয়ে, পাথরের ভয়ে কথা বলা বন্ধ করে দিব না ইনশাআল্লাহ। আমরা একটা জিনিস শুধু আপনাদের সামনে একটু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আমাদের হবিগঞ্জের যে হামলাটা, অনেকে বলছে নাসিরউদ্দিন পাটোয়ারি একটু বেশি কথা বলেছে, এই কারণে হামলা করেছে। এবার আপনি একটু যুক্তিতে আসেন। আমরা হবিগঞ্জে দাঁড়িয়ে যখন মানুষ আমাকে বলে যে ওই জিকে গৌসের অনুমতি ছাড়া
কেউ একটা জমি কিনতে পারে না, তার অনুমতি ছাড়া কেউ মাদক ব্যবসা করতে পারে না, তার অনুমতি ছাড়া একটা ব্যবসা প্রতিষ্ঠান চলে না, তার লোকগুলোকে টাকা না দিয়ে একজন ঠিকাদার একটা রাস্তার কাজ শুরু করতে পারে না। আমি যদি এই কথা না বলতে পারি তাহলে আমার এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমার তো বেঁচে থাকার কোনো মানে হয় না। এই কথাগুলো যখন নাসিরউদ্দিন পাটোয়ারি বলল, তাহলে আক্রমণটা যদি শুধু তার উপরে হতো তাও তাদের কথার যৌক্তিকতা থাকতো। কিন্তু আমরা দেখলাম সিলেটে যখন আমরা আমাদের শহীদ পরিবারদের সাথে দেখা করতে গেলাম, আহত যোদ্ধাদের সাথে দেখা করতে গেলাম, সেখানে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি ছিল না। সেই গাড়িতে আমি ছিলাম, ডক্টর আতিক মুজাহিদ এমপি ছিল, ডক্টর মাহমুদা মিতু এমপি ছিল। আমাদেরকে যেভাবে ইট রড নিয়ে এসে হামলা করা হলো, আমরা যেটা বুঝেছি তাদের উদ্দেশ্য এখন কোনো ব্যক্তি না, তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, সত্যটাকে সত্য বলে, চাঁদাবাজিকে চাঁদাবাজি বলে, লুটপাটকে লুটপাট বলে, সেই কণ্ঠটা তারা রোধ করতে চায়। প্রথমত আমাদের কাছে একটি গুরুতর অভিযোগ এসেছে, বাংলাদেশের বিভিন্ন জেলায় নতুন করে আমাদের কিছু এমপি এবং কিছু মন্ত্রী আহতদের তালিকাতে নতুন নাম যুক্ত করার জন্য নিজেরা সুপারিশ করা শুরু করেছে। এর মধ্য দিয়ে তারা আহতদের তালিকাতে নিজের দলের অর্থাৎ ক্ষমতাসীন দলের নামের তালিকাটা দীর্ঘ করতে চায়। কিন্তু আমরা মনে করি এই অসৎ উদ্দেশ্যের মধ্য দিয়ে নামের তালিকা দীর্ঘ হওয়ার চেয়ে সবচেয়ে বড় ক্ষতি যেটা হবে, আমাদের আহত যোদ্ধা শহীদ পরিবারদের নামের তালিকাটা বিতর্কিত হয়ে যাবে। 1971-এর পরে বিগত 16-17 বছরে আওয়ামী লীগ নামে বেনামে টাকা খেয়ে বিভিন্ন স্বজনপ্রীতি দলীয়করণের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ইতিহাসটাকে এবং মুক্তিযোদ্ধাদের তালিকাটাকে বিতর্কিত করেছিল। সেই তালিকার এখন পর্যন্ত সংশোধনও হয় নাই, সংশোধনের উদ্যোগও নেওয়া হয় নাই। আমরা আমাদের এই জুলাইয়ের যারা শহীদ আছেন, যারা আমাদের আহত যোদ্ধা আছেন, তাদের কোনো বিতর্কিত তালিকা চাই না। আমি উদাহরণ হিসেবে স্পেসিফিক বলছি, আমরা ঠাকুরগাঁয়ে যখন গিয়েছি, আমাদের যখন আহত যোদ্ধাদের সাথে কথা হয়েছে, তারা বলেছে ঠাকুরগাঁয় আহত যোদ্ধাদের যে এই তালিকা, এই তালিকার 3 ভাগের 1 ভাগ বিএনপি ওই সিভিল সার্জনকে বলে, ডিসিকে বলে, তাদের দলীয় ছাত্রদল যুব দলের যারা ওই রকম আহত হয়নি তাদের নামের তালিকা সেখানে ইনক্লুড করেছে। আমার কথায় যদি কোনো ধরনের ভুল থাকে আমি মিডিয়াকে অনুরোধ করব আপনারা এর সত্যতা যাচাই করবেন। 2 নাম্বার, আমাদের আহত যোদ্ধারা এমন এখনো অনেকে আছে যাদের এখনো ট্রিটমেন্ট প্রয়োজন, হয়তো আরো 2, 4, 5, 10 বছর ট্রিটমেন্ট করা লাগতে পারে। মার খাওয়ার ময়দান সৃষ্টি করছে, মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে উল্টা পাল্টা বইকে, তার সহধর্মিনী তার কন্যা সম্পর্কে আপনি গালিগালাজ করবেন, আর যারা বিএনপিকে ভোট দিয়েছে তারা কি এটা কি মেনে নেবে? অনেক সহ্য করা হয়েছে। এরপর এখন কি করেছেন, কি পলিসি আপনাদের? যে এলাকায় যাচ্ছেন ওই এলাকার এমপি সম্পর্কে গালিগালাজ করতেছেন। শুধুমাত্র ওই এলাকার এমপি কে বিএনপির লোকজন ভোট দিয়ে নির্বাচিত করেছে, সাধারণ জনগণ আছে না, তারা ক্ষুব্ধ হচ্ছে এবং এই ক্ষুব্ধতার বহিঃপ্রকাশ আমরা এখন লক্ষ্য করছি, যেটি আমরা প্রত্যাশা করছি না। কিন্তু বিএনপির পক্ষে কি সবাইকে থামানো সম্ভব? সবাইকে বিএনপি করে? আপনারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন, গালিগালাজ করছেন, ওই এলাকার মানুষজন ক্ষুব্ধ হচ্ছে এবং এই ক্ষুব্ধতা কিভাবে আপনারা নিবারণ করবেন সেই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। ফালতু এবং গালিগালাজের রাজনীতি বন্ধ করেন। প্রয়োজনে বিএনপির পক্ষ থেকে যদি আপনাদের কোনো সহযোগিতা লাগে সেই সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি, কারণ আমরা চাই এনসিপির অনেকের জুলাই গণঅভ্যুত্থানে ভালো ভূমিকা আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাদেরকে সহযোগিতা করা আমাদের কর্তব্য হিসেবে আমরা মনে করি। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে দলের মুখপাত্র বানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রতিদিন গালিগালাজ করাবেন আর বলবেন যে এইটা তো আমার অধিকার। তো গালিগালাজ যদি আপনার অধিকার হয় তাহলে ওই এলাকার মানুষের ক্ষুব্ধতা প্রকাশ করাও তার অধিকার। মানে ঠিক আছে কিনা? মানে আপনি গালিগালাজ করবেন, দেখেন এই গালিগালাজ বা মুখের কারণেই যুদ্ধ হয়েছে না? শেখ হাসিনার পতন কেন হয়েছে?
শেখ হাসিনার দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা রাশেদ খানের বিষয়ে কথা হচ্ছে এবং রাশেদ খান অনেক বক্তব্য দিচ্ছে উস্কানিমূলক এবং বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে যে অসংখ্য ঘটনা করতেছে এইগুলো নিয়ে কথা হচ্ছে। এই বিষয়গুলো দেখে এবং এনসিপি নেতাকর্মীদের বিভিন্ন পদক্ষেপগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।